সারা এতটাই সুন্দরী ছিল যে পুরো গ্রাম তাকে দেখে মুগ্ধ হয়ে যেত, কিন্তু কেউ জানত না যে তার কপালে এমন এক রহস্য লুকিয়ে আছে যা পুরো গ্রামকে নাড়িয়ে দেবে। সেই রহস্যটা কি ছিল, আর সারা কি নিজেকে তা থেকে বাঁচাতে পারবে? জানতে হলে শুনুন পুরো গল্প। পাঁচ ধরা নামে একটি গ্রামে এক অত্যন্ত সুন্দরী মেয়ে থাকত, যার নাম ছিল সারা। তার সৌন্দর্যের কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। গ্রামের ধনী ও নামী পরিবারগুলো চাইত যে সে তাদের বউ হোক। যেই একবার সারাকে দেখত, শুধু তাকিয়েই থাকত এবং তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত। ধীরে ধীরে তার রূপের কথা সবখানে ছড়িয়ে পড়ল এবং প্রত্যেক যুবকের একটাই আকাঙ্ক্ষা হয়ে দাঁড়াল, যদি সারার সঙ্গে তার বিয়ে হতো। একদিন কয়েকজন ছেলে গ্রামের পুরনো বটগাছের নিচে বসে হাসি ঠাট্টা করছিল। হঠাৎ করে সারা নিয়ে আলোচনা শুরু হলো। তাদের মধ্যে একজন দীর্ঘশ্বাস ফেলে বলল, ইস, সারা যদি আমার বউ হতো। কিন্তু সেই ছেলেরা জানত না যে সেই গাছের ছায়ায় একটি জিন বাস করত, যে তাদের কথা নিঃশব্দে শুনছিল। যখন সে সারার সৌন্দর্যের প্রশংসা শুনল, তখন তার মনেও ইচ্ছা জাগল যে একবার সে সারাকে দেখুক। ছেলেদের কথা শুনে তার কৌতূহল আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর ছেলেরা সেখানে থেকে চলে গেল। সারার দুই বড় বোনও ছিল, কিন্তু তারা সারার মতো সুন্দর ছিল না, আর সারার যেসব গুণ ছিল তাদের মধ্যে সেগুলো ছিল না। এ কারণেই তারা সারার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং তাকে নিজেদের সবচেয়ে বড় বাধা মনে করতে লাগল। যখনই তাদের জন্য কোনো বিয়ের প্রস্তাব আসত, ছেলেরা সারাকে দেখে তার সাথেই বিয়ে করতে চাইত। এটা দেখে সারার বোনদের মন আরও জ্বলে উঠত। তারা সারাকে শত্রু মনে করে খারাপ ব্যবহার করতে শুরু করে। সারার মা বাবা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন যে যদি আগে সারার বিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে বাকি দুই মেয়ের জন্য ভালো প্রস্তাব খোঁজা সহজ হবে। সারা এখন যৌবনে পা দিয়েছিল এবং তার বাবা মা তার বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন। তারা প্রায়ই গ্রামের সেই মহিলাদের সাথে দেখা করতেন, যারা বিয়ের সম্পর্ক ঠিক করার কাজ করতেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সারার বিয়ে ঠিক হয়ে যায়। তাদের কাছে সবচেয়ে জরুরি ছিল আগে সারার বিয়ে দেওয়া, তারপর বাকি মেয়েদের বিয়ের চিন্তা করা। গ্রামের অনেক বড় এবং ধনী পরিবার থেকেও প্রস্তাব আসছিল, কিন্তু সারার মা বাবা এমন পরিবারের সম্পর্ক করতে দ্বিধা বোধ করতেন। তারা নিজেদের তাদের সমকক্ষ মনে করতেন না। তার রূপ এখন তার জন্য এক বিপদের কারণ হয়ে উঠেছে। অনেক তরুণ এখন তাকে এক নজর দেখার অজুহাতে তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করেছে, যার ফলে বাড়ির মেয়েদের জন্য বাইরে বেরোনো কঠিন হয়ে পড়েছে। সারার দুই দিদি সারাক্ষণ তাকে কটাক্ষ করত এবং বলতো, সব ঝামেলা তো তার কারণেই হচ্ছে। ভিতরে ভিতরে সে ভেঙে পড়তে লাগলো এবং নিজেকেই প্রশ্ন করতে লাগলো, আমার দোষটা কি? সবাই আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছে? একদিন জরুরি প্রয়োজনে তাকে বাজার যেতে হলো। পথে কিছু বখাটে ছেলে তার পেছনে লেগে গেল। কেউ চোখ মারছিল, কেউ অশ্লীল কথা বলছিল। সারা দ্রুত পায়ে হাঁটতে শুরু করল, কিন্তু তখনই তাদের একজন এগিয়ে এসে তার হাত ধরে ফেলল। সে ভয় পেয়ে গেল এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল, কিন্তু ছেলেটার গ্রিপ খুব শক্ত ছিল। আশেপাশে লোকজন দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। সারা আতঙ্কে চিৎকার করে উঠল, আমার হাত ছেড়ে দাও। কিন্তু ছেলেগুলো হাসছিল, যেন এটা তাদের কাছে একটা খেলা। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন এগিয়ে এল। তার চোখে একটা আলাদা আলো ছিল। সে এসে সঙ্গে সঙ্গে ওই দুষ্টু ছেলের হাত ছেড়ে দিল এবং সারার হাত মুক্ত করে দিল। সারা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখান থেকে চলে গেল। এখন সেই ছেলে এবং তার সাথীরা নতুন আগন্তুকের দিকে ঘুরল, কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। সে ছিল একা, আর সামনেই ছিল পাঁচজন, কিন্তু এক ঝটকাতেই সবাই মাটিতে পড়ে গেল। তার শক্তি দেখে বাকি ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে গেল। পরদিন পাশের বাড়ির এক মহিলা এসে সারার মা বাবাকে সব ঘটনা খুলে বললেন। তিনি বললেন কিভাবে একজন একা ছেলে সেই গুন্ডাদের শায়েস্তা করেছিল। সারার মাথায় বারবার সেই মুহূর্ত ঘুরছিল। আমার মনে হয়েছিল ওরা আমায় মেরে ফেলবে, কিন্তু সত্যি ভালো মানুষের সঙ্গে ভালোই হয়। সেদিন সন্ধ্যায় তাকে কড়া নির্দেশ দেওয়া হলো যাতে সে খুব কম বাইরে বেরোয়। সে চুপচাপ নিজের ঘরে চলে গেল এবং জানলার ধারে বসে রইল, যেটা সোজা রাস্তায় খোলে। সে এভাবে রাস্তায় চলতে থাকা মানুষদের দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল এক পরিচিত মুখে। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস থেমে গেল। এ তো সেই ছেলেটাই। সারা ভয় পেয়ে গেল, যদি কেউ দেখে ফেলে তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। আজ সে আগেই সবাইকে বিপদে ফেলেছে। সে তাড়াতাড়ি জানলা থেকে সরে যেতে যাচ্ছিল, তখনই হঠাৎ সেই ছেলেটি তার নাম ধরে ডাকল, সারা। সারা থমকে গেল, বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি আমার নাম কিভাবে জানলেন? ছেলেটির মুখে এক হালকা হাসি ফুটে উঠল। সে বলল, এই গ্রামে এমন কেউ আছে যে সারার নাম জানে না। সারা মনোযোগ দিয়ে ছেলেটিকে দেখল। তার চেহারা ছিল অত্যন্ত আকর্ষণীয়, যেন মুখমণ্ডলে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। তার চোখ যেন এমন কিছু বলছিল যা থেকে সারা চাইলেও চোখ সরাতে পারছিল না। সারা প্রশ্ন করল, আপনি আমার বাড়িতে কেন এলেন?
এটা ঠিক নয়। আমি আপনাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনিও বাকি লোকদের মতোই কাজ করলেন। ছেলেটি হালকা হেসে বলল, আপনি ধন্যবাদ না দিয়েই চলে গেলেন, আমি শুধু সেটা আনতেই এসেছি। সারা তার কথা শুনে অবাক হয়ে গেল। পরমুহূর্তেই সে আবার হেসে বলল, যখন আপনি আপনার হাত ছাড়াতে ব্যস্ত ছিলেন তখন আপনার কাঁকন পড়ে গিয়েছিল, আমি শুধু সেটাই ফিরিয়ে দিতে এসেছি। আমি কোনো মেয়ের পিছু নিই না আর না তাদের বিরক্ত করি। এটা বলে সে চলে গেল। সারার মনে শান্তি এলো। সে ভেবেছিল হয়তো এই ছেলেটিও তাকে বিরক্ত করতে এসেছে, কিন্তু তার অনুমান ভুল প্রমাণিত হল। সারা জানালা বন্ধ করল এবং ঘরের ভিতর চলে গেল। সারাদিন সেই ছেলেটির মুখ তার চোখের সামনে ঘুরতে লাগল, তার কথা কানে বাজতে লাগল। সে নিজেকে থামাতে চাইছিল, কিন্তু জানে না কেন বারবার সেই ছেলেটির কথাই ভাবতে লাগল। পরদিন যখন সারা দর্জির কাছ থেকে কাপড় নিতে গেল, তখন সে দেখল সেই ছেলেটি আগেই সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সারা বেশ চমকে গেল। সে জিজ্ঞেস করল, আপনি এখানে? ছেলেটি হঠাৎ ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি বলল, আমি আপনার পিছু নিচ্ছি না, আমি আপনার আগেই এখানে এসে গেছি। সারা না হেসে থাকতে পারল না। সে হাসি চাপতে চাপতে বলল, আমি তো কিছু বলিনি। দুজনেই হেসে উঠল এবং তারপর নিজেদের পথে চলে গেল। সারা দ্রুত বাড়ি ফিরে এলো। আজ তার জন্য একটা পাত্রপক্ষ আসার কথা, তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। যখন অতিথিরা এলো, সারা তাদের সামনে খাবারের থালা নিয়ে এলো, কিন্তু সামনের লোকটিকে দেখে সে হতবাক হয়ে গেল। এটা কি? এ লোক তো আমার জন্য প্রস্তাব নিয়ে এসেছে। সারা বিস্ময়ে ভাবল। সামনের লোকটি দেখতে শক্তপোক্ত ও ধনী মনে হচ্ছিল। তার সঙ্গে ছিল 3টি ছোট মেয়ে। যখন অতিথিরা চলে গেল, সারার মা বাবা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। তারা বললেন, আমরা সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছি। সারার জন্য ভালো কোন সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এই লোকটি খুব ধনী এবং সারা তাকে পছন্দ করুক বা নাই করুক, সে বিয়েতে রাজি, কিন্তু তার বয়স অনেক বেশি। সারা তো এখনো অনেক ছোট। সারার মা উদ্বেগ প্রকাশ করলেন, তার তো 2 মেয়েও আছে। আমি ভয় পাচ্ছি সারা যেন কোনো বিপদে না পড়ে। তারা দুজনেই খুব চিন্তিত ছিল। এইসব শুনে সারার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে আবার জানালার ধারে গিয়ে বসে পড়ল। হঠাৎ তার মনে সেই ছেলেটির কথা এলো। সে ভাবল, ইস, যদি সে এখানে থাকতো, আমি তার সঙ্গে কথা বলতে পারতাম, হয়তো আমার মনটা একটু হালকা হয়ে যেত। একটা অদ্ভুত আকর্ষণ সে অনুভব করছিল। এই ছেলেটির মধ্যে এমন কি আছে যা আমাকে তার দিকে টানছে? এই ভাবনাতেই ডুবেছিল সারা। তখনই হঠাৎ সে দেখল সেই ছেলেটি জানালার বাইরে দাঁড়িয়ে আছে। সারা ঘাবড়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমি তো সবে তার কথা ভাবছিলাম আর সে হঠাৎ এখানে এসে হাজির। ছেলেটি নরম গলায় জিজ্ঞেস করল, আপনি কি কষ্টে আছেন? সারার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কিছুই বলতে পারল না। হঠাৎ সে জানালা বন্ধ করে ঘরের ভিতর দৌড়ে গেল এবং গিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। অনেকক্ষণ কাঁদার পর যখন সে একটু শান্ত হল, তখন তার মা বাবার ঘর থেকে কারো কথা বলার আওয়াজ আসছিল। কৌতূহলবশত সে বাইরে এসে দেখল এবং অবাক হয়ে গেল, এ কি? এটা তো সেই ছেলেটি। সারা হতবাক হয়ে গেল, এ আমাদের বাড়ির ভিতর কিভাবে এলো? আর মা বাবা এত আপন করে তার সঙ্গে কথা বলছে কেন? ওকে কি আগে থেকেই চিনত? তার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। দ্বিধাদ্বন্দ্বে ভরা মনে সে নিজের ঘরে ফিরে গেল, কিন্তু কৌতূহল থামাতে না পেরে সে অবশেষে তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, একে? বাবা হেসে বললেন, এ আমার বন্ধু। কয়েকদিন আগে পথে দেখা হয়েছিল, তখন ও আমাকে সাহায্য করেছিল। তারপর তিনি বললেন, এ কিছুদিন হলো এই গ্রামে এসে বসবাস করছে। যাও, ওর জন্য কিছু খাবার নিয়ে আসো। সারা রান্নাঘরে গিয়ে গরম রুটি বানাল এবং তরকারির সঙ্গে সাজিয়ে দিল। ছেলেটি মন ভরে খাওয়া শেষ করল এবং বাবার অনুমতি নিয়ে চলে গেল। তার যাওয়ার পর সারা শুনতে পেল তার বাবা বলছেন, জাফর খুব ভালো ছেলে। এই কথা শুনে সারার মনে যেন এক আশ্চর্য শান্তি নেমে এল, এমন যেন কেউ তার মনের কথা বলেছে। হঠাৎ করেই সবকিছু ঠিকঠাক মনে হতে লাগল। সে যেন এক নতুন আশার আলো দেখতে পেল এবং তার মন আনন্দে ভরে গেল। পরদিন সকালে যখন সারা তার মায়ের জন্য ওষুধ কিনে ফিরছিল, তখন আবার তার জাফরের সঙ্গে দেখা হয়ে গেল। তাদের চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল, যেন তারা একে অপরের জন্যই তৈরি। তারা একসঙ্গে এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল তারা যেন একে অপরের জন্যই লেখা। কথা বলতে বলতে কখন তারা সেই পুরনো বটগাছের নিচে পৌঁছে গেল, তারা নিজেরাও বুঝতে পারল না। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য তারা গাছের ছায়ায় বসে পড়ল এবং গল্প করতে লাগল। সারা জাফরের সঙ্গে সময় কাটিয়ে খুব খুশি ছিল। সে মুগ্ধ হয়ে তার কথা শুনছিল এবং ভাবছিল, জাফর সত্যিই কত সুন্দরভাবে কথা বলে, আর সে অন্য ছেলেদের থেকে কত আলাদা। হঠাৎ জাফর বলল, লোকেরা তোমার সম্পর্কে যা বলতো তা সব সত্যি।
তুমি শুধু রূপে নয়, হৃদয়েও অসাধারণ। সারা অনুভব করল যেন সে অনেকদিন ধরে এই কথাটাই শুনতে চাচ্ছিল। তার চোখ আনন্দে ঝলমল করে উঠল। সাহস করে সে বলল, তুমি জানো আব্বা তোমার সম্পর্কে কি বলছিলেন? তিনি চান তুমি আমার জীবনসঙ্গী হও। জাফর হেসে বলল, ইস, যদি এটা সম্ভব হতো। সারা অবাক হয়ে বলল, এটা সম্ভব কেন নয়? আমি কি এতটাই খারাপ? জাফর হালকা হেসে বলল, না, তুমি তো অনন্যা, কিন্তু আমি তোমার থেকে অনেক বড়। সারা হেসে বলল, কতটা বড়? জাফর মজা করে বলল, 900 বছর। সারা হেসে হেসে লুটিয়ে পড়ল। সেই দিনের পর থেকে সারা যেন জাফরের জাদুতে ডুবে গেল। সে সারাদিন জাফরের সঙ্গে দেখা করার অজুহাত খুঁজত, আর যখনই দেখা হতো তারা সেই পুরনো গাছের নিচে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত। সারা বুঝতেই পারত না কিভাবে সময় কেটে যায়। সে কখনো এতটা সুখী বোধ করেনি। এখন সে নিশ্চিত ছিল, জাফরই আমার জীবনের সমাধান। ওর আসার পর থেকেই আমার জীবন সহজ হয়ে গেছে। জীবনটা এখন সুন্দর মনে হয়। যখনই সারা জাফরের সঙ্গে দেখা করতে চাইত, সে সেই পুরনো গাছের নিচে যেত, আর জাফর ঠিক সময়ে সেখানে উপস্থিত হতো। জাফরও সারার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। সে যেন সারার জন্য পাগলের মতো ঘুরে বেড়াত। তার সারার বাড়িতে আসা যাওয়া বেড়ে গিয়েছিল। সারার মা বাবার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো হয়ে গিয়েছিল। এখন তারা তাকে নিজের ছেলের মতো দেখতেন। সে যেন এই পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছিল। প্রতিদিন দুপুরের খাবার সে সারার বাড়িতেই খেত এবং বাড়ির কাজে সাহায্য করত, যেন সে ওই পরিবারের একজন। তবে সারা একটা বিষয় লক্ষ্য করেছিল, যখনই বিয়ের প্রসঙ্গ উঠত, জাফর মজা করে বিষয়টা এড়িয়ে যেত, যদিও তার চোখে ভালোবাসা স্পষ্ট ছিল। একদিন সারা জাফরকে বলল, আমার মন এখন আর তোমাকে ছাড়া কোথাও লাগে না, চলো আমরা দুজনে বিয়ে করে নিই। এটা শুনে জাফরের উজ্জ্বল মুখটা যেন মলিন হয়ে গেল। সারা আবার বলল, আমরা তো একে অপরকে ভালোবাসি। যদি আমরা বিয়ে না করি, তাহলে আব্বু আমার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলবেন। এই কথা শুনে জাফরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল এবং সে কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। চিন্তায় ডুবে থাকা সারা রাত ভেবেই চলল, জাফর এমন কেন করছে? আমি কি একতরফা ভালোবাসায় পড়ে গেছি? আমি কি ওর ওপর বোঝা হয়ে গেছি? অনেক ভাবনার পরে সে এক সিদ্ধান্তে পৌঁছালো, যদি আমরা বিয়ে করতে না পারি, তাহলে দেখা করেও কোনো লাভ নেই। এই ভাবনা নিয়েই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে জাফরের কথা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল। সারাদিন তার মন খারাপ ছিল, কোনো কিছুতেই আনন্দ পাচ্ছিল না, কোনো কাজেই মন বসছিল না। ওদিকে জাফর সারাদিন সেই পুরনো গাছের নিচে দাঁড়িয়ে সারার অপেক্ষায় ছিল। সে নিজেই ভাবছিল, আজ কি হলো? সারা তো খাবার দিতে এলো না, ও ঠিক আছে তো? এই চিন্তাতেই সারা আরও অস্থির হয়ে উঠল। 3 দিন কেটে গেল, না সারা বাইরে বেরোল, না জাফর খাবার খেতে এলো। সারার কাছে কোনো খোঁজও ছিল না জাফরের। দিনরাত দুশ্চিন্তায় কাটছিল তার। একদিন বারান্দায় বসে সে শুনল, তার আব্বা আম্মা নিজেদের মধ্যে কথা বলছেন, আজ আবার জাফরের খোঁজ নিতে গিয়েছিলাম, আর যা ভয় পাচ্ছিলাম তাই হলো, জাফর খুব অসুস্থ, বিছানা থেকে উঠতেও পারছে না। এই কথা শুনে সারার নিজেকেই খুব রাগ লাগল। সে দৌড়ে জাফরের বাড়ি পৌঁছালো। জাফর সত্যিই খুব অসুস্থ ছিল, তার শরীর যেন আগুনে পুড়ছিল। সারা তার যত্ন নিল, খাওয়াল, ওষুধ দিল, তারপর বাড়ি ফিরে এল। এখন প্রতিদিন সে জাফরের জন্য খাবার নিয়ে যেত, ওষুধ দিত, আর চুপচাপ ফিরে আসত। এই সময় তারা কেউ কারো সঙ্গে কথা বলতো না, দুজন যেন অচেনা হয়ে গিয়েছিল। এই নিঃশব্দতা সারার হৃদয়ে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল। একদিন সে স্থির করল, এবার সে চুপ থাকবে না, সবকিছু পরিষ্কারভাবে জানতে হবে। সে বলল, তুমি চাইছোটা কি? যদি আমায় ভালোবাসো, তাহলে বিয়ে করো না কেন? আর যদি না পারো, তাহলে সেটা স্পষ্টভাবে বলো। জাফর সারার হাত ধরে তাকে সেই পুরনো গাছটার নিচে নিয়ে গেল। সে সারাকে বসতে বলল এবং বলল, একটা গল্প শুনবে? সারা মাথা নাড়ল। জাফর বলতে শুরু করল, এই গাছটা দেখছো? এই গাছ আর আমি দুজনেই অনেক পুরনো। এটাই আমার বাড়ি। একদিন এই গাছের নিচে কিছু লোক তোমার কথা বলছিল, তোমার সৌন্দর্য নিয়ে কথা বলছিল ওরা। আমি শুনে তোমাকে একবার দেখার ইচ্ছে করলাম। আমি শুধু এক নজর দেখতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভালোবাসায় এমনভাবে বন্দী হয়ে পড়লাম যে টেরই পেলাম না। একবার যখন তোমাকে দেখলাম, আর দূরে থাকতে পারলাম না। এখন আমার বস্তির লোকজন আমাকে এক মানুষের প্রেমে পড়ার শাস্তি দিয়েছে। আমরা দুজনেই ভালোবাসার অপরাধ করেছি। তুমি আমার জগতে আসতে পারবে না, আর আমাকে তোমার জগতে আসতে দেওয়া হবে না। আমি জাফর, একজন জিন। আমার বয়স 900 বছর। আমি এতটা স্বার্থপর নই যে আমার ভালোবাসার জন্য তোমাকে তোমার জগৎ থেকে আলাদা করে ফেলি, আর এমন একটা জীবন দিতে চাই যার তুমি যোগ্য নও। সারা অবাক হয়ে জাফরের দিকে তাকিয়েছিল, তারপর হঠাৎ জোরে হেসে উঠল। তারপর বলল, মানুষ হলে অন্তত একটা ভালো অজুহাত বানাতে পারতে। যদি বিয়ে করতে না চাও, তাহলে স্পষ্ট করে বলো।
গল্প বানানোর কি দরকার? আমি কখনোই নিজেকে তোমার ওপর চাপিয়ে দেব না। তবে হ্যাঁ, যদি তোমার সঙ্গে বিয়ে না হয় তাহলে আমি কারো সঙ্গে বিয়ে করব না, কিন্তু জোর করব না। এটা বলে সারা উঠল এবং চলে যেতে লাগল। তখন হঠাৎ যেন বরফের মতো ঠান্ডা এক হাত তার হাত ধরে ফেলল। সারা ঘুরে তাকাল আর দেখল জাফর এখন তার আসল রূপে দাঁড়িয়ে আছে। সারা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে বিশ্বাস করতে পারছিল না যে জাফর যা বলেছিল তা সত্যি হতে পারে। সেখানেই সারা অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে নিজের ঘরে আছে আর চারপাশে তার পরিবারের লোকজন জড়ো হয়ে আছে। সারা জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এলাম? তার আম্মি বিস্ময়ভরা চোখে বললেন, মানে কি? তুমি তো রাত থেকেই এখানে ঘুমাচ্ছ। আর কত ঘুমাবে? উঠো, খেয়ে নাও। সারা খেতে বসল আর দেখল সব সময়ের মতো আজও জাফর তাদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছে। সারা অবাক হয়ে জাফরের দিকে তাকিয়ে রইল। তার বুঝে উঠতে পারছিল না গতকাল যা ঘটেছিল তা স্বপ্ন ছিল না সত্যি। খাওয়ার পর জাফর বিদায় নিল আর কিছুক্ষণ পর সারা তার সঙ্গে দেখা করতে গেল। সারা দেখে জাফর বলল, তুমি কি ভয় পাও না? একটা জিনের সঙ্গে দেখা করতে এসেছ? সারা উত্তর দিল, আগেও তো এসেছিলাম দেখা করতে। জাফর বলল, আগে ব্যাপারটা আলাদা ছিল, তখন তুমি জানতে না। সারা বলল, আমার জন্য আগে আর এখন এক। আমি তখনও তোমাকে ভালোবাসতাম আর আজও আমার ভালোবাসা একই আছে। এই প্রথমবার জাফর কোনো মানুষকে দেখল যে তাকে দেখে ভয় পাচ্ছে না। আমি তোমাকে কষ্টে দেখতে পারি না। জাফর নরম কণ্ঠে বলল, তুমি চাইলে এখন আমি মরে যাব, কারণ তোমার জুদাই আমাকে বাঁচতে দিচ্ছে না। সারা হাসি মুখে বলল। জাফর বলল, পাগল হয়েও না সারা, তুমি একজন মানুষ। সারা জবাব দিল, তাহলে এসব কথা তোমার আমার জীবনে আসার আগেই ভাবা উচিত ছিল। এখন ভাবার সময় না। যদি তুমি সত্যিই চাও আমি বাঁচি, তাহলে আমার বিয়ে কারো সঙ্গে করে দাও, অথবা আমাকে তোমার জগতে নিয়ে যাও। আমি দুইটিই মেনে নেব। সারার এই কথা জাফরকে গভীর ভাবনায় ফেলে দিল। সারাকে ছাড়া থাকা জাফরের পক্ষেও সম্ভব ছিল না, কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন মাখলুক প্রজাতির একসঙ্গে থাকা সহজও ছিল না। তাদের মধ্যে কেউ একজনকে নিজের জগৎ ছাড়তে হবে। জাফর ভাবল, যদি কোরবানি দিতেই হয় তাহলে সেটা আমি দেব, কারণ ভালোবাসার গুনাহ তো আমি করেছি। সারা তো একেবারে জাফর সারার দুই বড় বোনের বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নিল। সে নিজের ছেলের মতো সারার আব্বু আম্মুর পাশে দাঁড়িয়ে বিয়ের সব প্রস্তুতি নিতে লাগল। সে ভালো পাত্র খুঁজল, দেনমোহরের জোগাড় করল আর বিয়েতে খরচের টাকাও জোগাড় করল। বিয়ের পর জাফর সারার হাত চাইল। সারার আব্বু আম্মুর মনের ইচ্ছেই ছিল যে জাফর যেন তাদের জামাই হয়। তারা খুশি হয়ে হ্যাঁ বলল, কিন্তু জাফর একটা শর্ত রাখল, আমি 1 বছর পর বিয়ে করব। আমি শহরে গিয়ে কিছু হতে চাই, নিজের বিয়ের সব আয়োজন নিজেই করব। ততদিন সারা যেন আপনাদের কাছে আমানত থাকে। 1 বছর পর ফিরে এসে আমি সারার সঙ্গে বিয়ে করব। সারার আব্বু আম্মু এতে রাজি হয়ে গেলেন আর জাফর তার বস্তিতে ফিরে গেল। সারার জন্য এই 1 বছর পার করা খুব কঠিন হয়ে গেল। সেদিন রাত শুধু জাফরের প্রতীক্ষা করতে লাগল আর ভাবতে লাগল, কবে এই 1 বছর শেষ হবে। অনেক অপেক্ষার পর 1 বছর শেষ হল। সারার প্রতীক্ষার প্রহর যেন শেষ হওয়ার পথে। সে খুব খুশি ছিল, ভাবছিল এখন জাফর ফিরে আসবে আর তার কষ্টের দিন শেষ হবে। কিন্তু সময় যেন এবার আরও ধীরে কাটতে লাগল। আব্বু আম্মুর স্বাস্থ্যের অবস্থাও খারাপ হতে শুরু করল। এখন তাদের একমাত্র চিন্তা সারাকে নিয়ে। তারা জীবিত থাকতেই যেন তার দায়িত্ব শেষ করতে পারেন। 1 বছর 6 মাস কেটে গেল, কিন্তু জাফর আর ফিরে এলো না। এখন সবার মনেই চিন্তা শুরু হয়ে গেল। সারার মনও বিষণ্ণ হয়ে উঠল। যদি জাফর আর না ফিরে আসে তাহলে? ওদিকে সারার আব্বুর মনেও সন্দেহের বীজ বপিত হতে লাগল। জাফর কি তবে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? ঘরের পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। আব্বু এখন আর কাজ করতে যাচ্ছিলেন না এবং আগের মতো পরিশ্রম করার শক্তিও আর ছিল না। শেষমেশ আব্বু সিদ্ধান্ত নেন যে আর অপেক্ষা করা হবে না এবং সারার বিয়ে অন্য কারো সঙ্গে করা হবে। এটা শুনে সারা খুব দুঃখিত হয়ে পড়েছিল। সে তড়িঘড়ি করে পুরনো গাছের কাছে চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে অনেক কাঁদল। তারপর সে ভাবল, জাফর প্রতিশ্রুতি দিয়েছিল যে সে ফিরে আসবে, কিন্তু এখনও সে ফিরে আসেনি। সে সেই গাছের নিচে বসে প্রার্থনা করতে লাগল যে জাফর শীঘ্রই ফিরে আসুক, যাতে তারা তাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারে যা তারা একসাথে দেখেছিল। সারা নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে ততক্ষণ যাবে না যতক্ষণ না জাফর ফিরে আসে, কারণ সে জানত যে তার অপেক্ষাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সে কখনো তার আশা হারানোর প্রতিজ্ঞা করেছিল এবং তার প্রার্থনা চালিয়ে গিয়েছিল। আমি কি ভুল করেছি? আমার ভালোবাসা কি সত্যি ছিল, নাকি সবকিছু কেবল একটি স্বপ্ন ছিল? এই প্রশ্নের উত্তর শুধু জাফরের ফিরে আসার মাধ্যমেই মিলতে পারত। সময় কেটে গেল
কিন্তু সারার মনে আশা একটুও কমেনি। সে বিশ্বাস করছিল যে তার ভালোবাসা এবং বিশ্বাস একদিন তাকে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে। সারা একটি অপেক্ষার মধ্যে শেষ হয়েছিল যে কখনো না কখনো জাফর ফিরে আসবে এবং তাদের ভালোবাসাকে একটি নতুন আকার দেবে। তারপর সে উচ্চ কণ্ঠে প্রশ্ন করতে লাগল, শেষ পর্যন্ত তুমি কি আমাকে প্রতারিত করেছ? কেন তুমি আমার সঙ্গে এমনটা করলে? যদি চলে যাওয়ারই ছিল তাহলে আমাকে অপেক্ষা এবং আশা দেয়ার কষ্ট কেন দিলে? সারা চোখের জল নিয়ে তার কথা বলছিল যে হঠাৎ তাকে সেই গন্ধটা অনুভব হলো যা সবসময় জাফরের কাছ থেকে আসত। সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল এবং যখন পিছনে ফিরে তাকাল তখন দেখল জাফর হাসিমুখে তার সামনে দাঁড়িয়েছিল এবং তার কথা শুনছিল। সে তার শাস্তি কাটিয়ে ফিরে এসেছিল। এখন সে একজন সাধারণ মানুষ হয়ে গিয়েছিল। তার আর কোন জিনের শক্তি ছিল না এবং তার কাজও আর কোনো সহজে হতো না। তাকে জলবতন করে দেওয়া হয়েছিল। জাফর তার পৃথিবীকে ত্যাগ করে তার প্রতিশ্রুতি অনুযায়ী সারার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। এখন এই পৃথিবীতে বাঁচা তার জন্য একটি বড় সংগ্রামের মতো ছিল, কিন্তু সে সারার জন্য এটি সমস্ত খুশি খুশি করতে প্রস্তুত ছিল। শীঘ্রই তারা বিয়ে করল এবং একে অপরের ভালোবাসার সঙ্গে তাদের জীবন কাটাতে শুরু করল। আজ জাফর তার সবকিছু হারানোর পরও অত্যন্ত শান্তিতে ছিল, কারণ সারা সঙ্গে যে শান্তি এবং সুখ সে পেয়েছিল তা কোনো শক্তি বা ধন সম্পত্তি থেকেও বেশি ছিল।